ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, বিষয়টা হচ্ছে তাই। দেখেন, তৌহিদ সাহেবকে আমি চিনি 94 থেকে, কারণ উনি 91-এ বেগম খালেদা জিয়া যখন হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন, ওনার সাথে আমি তখন কয়েকটা সফরে বেগম জিয়ার সাথে সফরসঙ্গী হিসেবে আমি গেছি, নেপালে গেছি, ভুটানে গেছি। এই ভদ্রলোক আপাদমস্তক হচ্ছে যেটা ওই পররাষ্ট্র বিষয়ে যে বুনিয়াদি আমলা বলে, বুনিয়াদি আমলা, এ রাজনৈতিক কোনো পক্ষ বিপক্ষ না। এ বুনিয়াদি আমলা হওয়ার কারণে দেখবেন যে বেগম খালেদা জিয়ার সময় সে তার মাফিক নিজেকে ঠিকঠাক মতো করে সচেতনতার সাথে ফরেন পলিসি এবং রাজনৈতিক ছত্রছায়া নিজেকে না জড়িয়ে তার চাকরির মেয়াদ সেখানে সে রাখছে। আবার শেখ হাসিনা যখন আসছে তখন কিন্তু তার সময় সে চাকরি করছে। আবার ইনারা যখন আসলেন ইনাকে ওখানে উপদেষ্টা করছে। উনি যেটা বলছেন যথার্থ বলছেন, সঠিক বলছেন, এটাই হচ্ছে বাস্তব কথা। এটা তো উনি একা না, ব্রিগেডিয়ার সাখাত সাহেবও কিন্তু বলছে, তারপরে আরও 2-4 জনও দেখবেন বলবে। এটা তো অবশ্যই ছিল, না থাকলে অনেক ক্ষেত্রে আপনি সরকারের সিদ্ধান্তহীনতার ব্যাপারগুলো তো অনেক ব্যাপারই আছে। সিটি কর্পোরেশন নিয়ে একরকম সিদ্ধান্ত মুখে বলেছে, কার্যকর করছে আরেক রকম, মানুষের কষ্ট বাড়ছে, দুর্ভোগ বাড়ছে, তারপরে হচ্ছে ধরেন আন্দোলন করতে হয়েছে সেটার জন্য, তারপরে এক এক জায়গায় এক রকম ভূমিকা, এগুলো তো ব্যাপার আছেই। তারপরে আপনার নিয়োগ টিয়োগ সব, বিশেষ করে নিয়োগগুলো কিচেন ক্যাবিনেটরা সব করছে, এবং তারা জামাত ইসলামকে একটা আনুপাতিক ভোটারের হারের মান কিভাবে বাড়ানো যায়, এবং তারা যে 80টা তালিকা দিছিল তার ভিতরে সর্বোচ্চ আসন কিভাবে জামাত ইসলামকে দেওয়া যায়, এইসব ব্যাপারে একটা প্রক্রিয়া কিচেন ক্যাবিনেটের মাধ্যমে হয়েছে। কারণ এটা সকলের ভিতরে আলোচনা হলে আলটিমেটলি আউটবাস্ট হয়ে যেত এবং কেউ না কেউ জেনে যেত দেশের মানুষ, তখন সেটা নিয়ে আলোচনা সমালোচনা বহুত কিছু কিন্তু হতো। কিন্তু এইটা ওইটার মাধ্যমে হয়েছে, এটা আমি নিজের দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। আপনি দেখবেন 250 জন পার্লামেন্ট মেম্বার আছে, সব পার্লামেন্ট মেম্বাররা সব কিছু কিন্তু জানে না। আমি শেখ হাসিনার পার্লামেন্টে 2008 থেকে 14 কথা বলছি, জানে না। আবার দেখবেন যে তার আশেপাশে 5-7 জন আছে, এমন কিছু ঘটনা আছে 5-7 জন হয়তো 2 জন জানে, 4 জন জানে না। এরকম ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে অহরহ ঘটছে, ঠিক আছে? তো এই জন্য উনি যে কথাটা বলেছেন যথার্থই বলেছেন। অনেকেও আমি কমেন্টসগুলো আবার পড়ি সব কিছুরই, বলছে গা বাঁচানোর জন্য বলছে তৌহিদ সাহেব গা বাঁচানোর জন্য বলেনি, নিজে যেটুক বাস্তবতা উনি সেটুকুই বলেছেন। আর এই সজীব ভুঁইয়া উনি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, ওনার ব্যাপারটা হচ্ছে এইটা। আর উপদেষ্টা, ফরেন উপদেষ্টা যেটা আপনি বলছেন যে নিরাপত্তা উপদেষ্টা ছিল, সে দেখেন, আমি সংগঠন করি, সংগঠনের বাইরের কথা আমি বলতে পারবো না। একটা সংগঠন করা লোক সম্পর্কে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করতেন আমি সে সম্পর্কে বলতে পারতাম। কিন্তু ডক্টর খলিলুর রহমান সম্পর্কে আমি যেটুকু জানি, সে একাডেমিক কেরিয়ার তার খুব ব্রাইট, এবং ফরেন অ্যাফেয়ার্সে তার যে চাকরি বাকরি যতদিন করেছে সে খুব ব্রাইট কেরিয়ারের একটা লোক। কেরিয়ার হিসেবে ব্যক্তিগত স্বভাব, আক্কেল, চরিত্র, স্বভাব, অ্যাপয়েন্টমেন্ট, তাকে ওখানে রাখতে বাধ্য হয়েছে কিনা, কে অ্যাপয়েন্টমেন্ট করছে, কি করছে, আমি এইসব ব্যাপারে কোনো কথা জানি না, যেহেতু অহেতুক কথা বললে আমি দেশবাসীকে বিভ্রান্ত আমি করতে চাই না। তবে এইটুক আমি আরেকটা কথা যেটা বলছি খুব অপমানজনক এবং অপদস্থ, এবং বিএনপির ঘাড়ে দায়ভার দেওয়া যে আমেরিকার সাথে সব চুক্তি বিএনপি জানতো, তাহলে কি এনসিপি জানতো না? জামাত ইসলাম জানতো না? সজীব ভুঁইয়া একজন মানে এনসিপির প্রতিনিধিত্ব ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে সেখানে গেছে, ওখান থেকে পদত্যাগ করার পরও সে কিন্তু এনসিপির ভিতরে প্রত্যেকটা আচার অনুষ্ঠানে সে যাচ্ছে। তো তাহলে আমেরিকার সাথে চুক্তি শুধু বিএনপি জানবে, বিএনপির ঘাড়ে দোষ দেখো মজা, মানে জামাত দোষ দিবে, আওয়ামী লীগ দোষ দিবে, এনসিপি দোষ দিবে, আবার যারা বিএনপির পজিশন পায় নাই, বহিষ্কৃত স্বতন্ত্রভাবে দাঁড়াইছে, তারা বিএনপির দোষ দিবে। বিএনপি একটা মগের মুল্লুক, যে খুশি সে শুধু ঢিল মারবে, যে খুশি ঢিল মারবে। একটা প্রতিক্রিয়াশীল কি জড় পদার্থ নাকি বিএনপি? যা ইচ্ছা তাই বললে হয়ে যাবে? এই কথা বলে কি উনি তার দায় এড়াতে পারে? উনি যে উপদেষ্টা ছিলেন, এই দায় থেকে উনি মুক্তি পেতে পারেন? কখনো তো মুক্তি পেতে পারে না। অনেক কিছু নিয়ে তো মব হয়েছে, অনেক কিছু নিয়ে তো মিছিল হয়েছে, যমুনা ঘেরা হয়েছে। তাহলে আমেরিকার সাথে চুক্তি হবে না এই মর্মে কিছুই জানে না জামাত আর এনসিপি? একটা মিছিলের বিএনপির বিরুদ্ধে সারাদিন করে বেড়াচ্ছে, আর এটার বিরুদ্ধে করলো না কেন? এই জন্য এই সমস্ত কথা মানে কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় না দেওয়াটাই ভালো। উপদেষ্টা হিসেবে সে তার বয়স, তার মেধা হিসেবে, অভিজ্ঞতা হিসেবে সে যোগ্য ছিল না, কিন্তু তারপরেও একটা বিশেষ পরিস্থিতিতে ওই চেয়ারে সে বসছে এবং আমরা তাকে সম্মান করেছি। কোনটা দিকে সম্মান করছি? আন্দোলনকে অনার করছি, সেই কারণে। তাহলে সে আন্দোলনের অনার ছাত্র জনতার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে, তাহলে সম্মান মর্যাদাটা ধরে রাখা উচিত এবং সেইভাবে
দায়িত্বশীলতার সাথে কথা বলা উচিত। জি, অনেক ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আসি। যদি আমেরিকার সাথে চুক্তিটা বাংলাদেশের সাথে যেটা হয়েছে সেটা যদি বিএনপি জেনে থাকে আপনাদের দাবি অনুযায়ী, তাহলে এনসিপি বা জামাত তারা কেন জানবে না? কারণ মৎস্য এবং প্রাণী সম্পদ যে সাবেক উপদেষ্টা ফরিদ আক্তার, তিনি তো কয়েকদিন আগেই বললেন যে বিএনপি, জামায়াত ইসলাম অথবা এখন যারা বিরোধী দলে আছেন তাদের সবার সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে। সেই উত্তরটা একটু নিব। আর পাশাপাশি যদি কিচেন ক্যাবিনেট থেকেই সব সিদ্ধান্ত আসতো অন্তর্বর্তী সরকারের সময়, তাহলে বাকি যে আনুষ্ঠানিক উপদেষ্টা পরিষদ ছিল তাদের প্রয়োজনটা কি ছিল? আপনাকে ধন্যবাদ। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, আর যারা বাংলাদেশের বাহির থেকে দেখছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। একটা বিষয় এখানে ক্লিয়ার যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে চুক্তি হয়েছে, এবং চুক্তি যেই সময় হয়েছে নির্বাচনের 3 দিন আগে যেটা বলছেন, এই সময় এনসিপির যেই উপদেষ্টা যারা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারে তারা কিন্তু তখন ছিলেন না, আপনি যদি ফ্যাক্ট হিসেবে চিন্তা করেন। সো তাদেরকে সে দায় নিতে, মানে যদি তারা না চায় সে দায় না নিতে চায়, তারা না নিতেই পারে, কারণ তাদের সময় এটা ছিল না। আরেকটা বিষয় হলো যে আমরা যখন এই চুক্তি নিয়ে কথা বলছি, আমরা কি প্রথমত ধরে নিয়েছি এই চুক্তিটা আপনার বাংলাদেশের মানে হোলিস্টিকভাবে বাংলাদেশের স্বার্থবিরোধী, এটা একটা গোলামির চুক্তি, এটা কি ধরেন বাংলাদেশকে একেবারে শেষ করে দিয়েছে? মানে এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো চুক্তি না বলতে চাইছেন? না, প্রথমত আমাদেরকে এই পয়েন্টে আসতে হবে। যেমন আমি পাপিয়া আপাকে ধরেন এখন আমি চুক্তি কে করেছে না করেছে ধুয়ে ফেলতে পারি, বাট পাপিয়া আপারা এখন এই চুক্তিটি ইমপ্লিমেন্ট করছেন, রাইট? সরকার হিসেবে উনি তো ফেলে দিচ্ছেন না। তার মানে উনি রাষ্ট্র পরিচালনায় এই চুক্তিটা সামহাও একটা গ্রহণযোগ্য বলে মনে করছেন এবং চুক্তিটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এখন যদি চুক্তিটা এগিয়ে নিয়ে যায় তাহলে এই চুক্তির অংশীদার বিএনপি। এখন যদি এই চুক্তি বিএনপি অংশীদার মনে না করে তাহলে বিএনপি ফেলে দিবে। কিন্তু যদি বিএনপি অংশীদার মনে করে তাহলে কোন প্রেক্ষিতে মনে করেছে, এবং বিএনপি যদি তখন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে থাকে এবং যদি মনে হয় চুক্তিটা, যেমন চুক্তি তো এখনো আপনার অপশন আছে, এটা থেকে রিভাইজ করতে পারেন, আমি সেই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে যাচ্ছি, তখন আপনার এই রিভিশন করার পরও চুক্তিটা নিয়ে বাংলাদেশ এগোতে পারে। তাহলে আমি যদি যেটা বলেন যে বিএনপি যদি জেনে থাকে তাহলে তো এটা আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদারতা মনে করি এবং এটাকে ইনক্লুসিভ একটা সিদ্ধান্তের কথা মনে করি। আর একটা বিষয় যে একই সাথে আপনি যেটা বলছেন ফরিদা আপা বলেছেন যে জামাতও জানতো, হ্যাঁ এনসিপির কথা বলে না, এবং আমি আমার আহ্বায়কের কাছ থেকে এনসিপির কথা বলেনি, বলেছে এখন যারা বিরোধী দলে আছে তাদের কেউ কেউ এটা জানতো। আমি সেটাই বলছি, এখন বিরোধী দলের মূল বিরোধী দল তো আসলে জামাত, আমরা তো ধরেন সেকেন্ড যদি বিরোধী দল হিসাবে যে আমরা আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের কাছে সুস্পষ্ট, যারা আমরা বিশেষ করে টকশো, সিভিল সোসাইটি, সিভিল স্পেসগুলোতে কথা বলি, আমরা জানতে চেয়েছিলাম, উনি ক্যাটেগরিক্যালি বলেছেন যে নো, কোনোভাবে কখনোই এনসিপির কোনো উপদেষ্টা অথবা এনসিপির কোনো আপনার বর্তমান নেতৃত্বের কারোর সাথে এই চুক্তির ব্যাপারে কোনো আলাপ হয়নি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বশেষ মিটিং ছিল, মানে এখানকার যেই ডিপ্লোম্যাটিক মিশনের এনসিপির সাথে, সেই মিটিংয়ে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম এবং সেখানে আমরা তাদের কাছে আমাদের ক্রিটিক্যাল অবস্থান জানিয়েছি। ক্রিটিক্যাল অবস্থানের মূল জায়গাটা কি, যে আমরা এই চুক্তির অংশ না, আমাদেরকে জানানো হয়নি, আমরা ইনফর্ম ছিলাম না। আমরা যেহেতু ইনফর্ম ছিলাম না, আমরা এটা কোনো সাইড নিতে পারি না তোমার সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে। কারণ এটা যদি আপনি বলেন যে আমার সাথে এই চুক্তি আলাপ করতে হচ্ছে আজকে, তার মানে হলো যে পূর্বে আলাপ করার প্রয়োজন ছিল শুরুতে। আপনি এটা চুক্তি করার আগে যদি প্রয়োজন না হয়, চুক্তি করার পরে কেন আমার সাথে আলাপের প্রয়োজন মনে হলো? তার মানে হলো যে দেয়ার ওয়াজ সামথিং মিসিং, যে চুক্তি করার পূর্বে তুমি মনে হয়েছে যে আমার সাথে আলাপের দরকার নেই, চুক্তির পরে মনে হয়েছে যে আমার সাথে তোমার আলাপ করা দরকার। সো এইটা একটা আমাদের ক্রিটিক্যাল অবস্থান এবং এটাই ডিপ্লোমেসি, যে আপনি এই জায়গায় যদি মনে হয় যে কোনো কিছু কনস্ট্রাকশনের সাথে যুক্ত না, বলে এটা যদি কোনো কারণে ক্রিটিসিজমের সম্মুখীন হয় আপনি তো দায় নেবেন না, আপনি ক্রিটিক্যালি দেখবেন, এটাই স্বাভাবিক। মূল জায়গাটা হলো যে এই চুক্তিকে যারা সর্বান্তকরণে বিরোধিতা করছে, আমি বিশ্বাস করি এই পাপিয়া আপা এটার সর্বান্তকরণে বিরোধিতা করছেন না। পাপিয়া আপনি তো বিরোধিতা করছেন না সর্বান্তকরণে, কারণ আপনি তো এই চুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনার সরকার, রাইট? সেটা যদি হয় তাহলে এই বিরোধিতাটা কারা করছে? আমি ফান্ডামেন্টাল কোশ্চেনটা এই জাতির সামনে তুলে ধরবো। এই বিরোধিতাটা তারাই করছে আমেরিকার সাথে চুক্তির ফলে বাংলাদেশের আশেপাশের অনেকগুলো দেশ যারা একটা বাংলাদেশের মার্কেটের উপর একটা মনোপলি সৃষ্টি করেছিল, এবং যেই দেশগুলো বাংলাদেশের সাথে ট্রেড করতো তাদের যে এখানকার অ্যাসেট আছে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করে, এবং তারা এই চুক্তিকে সর্বান্তকরণে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, এই চুক্তি মনে হয় বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এই প্রেক্ষিতে আমি আসি যে কেন আমি এই ব্যালেন্স একটা কথা বললাম। মূল জায়গাটা চুক্তিটা কোন প্রেক্ষিতে হয়েছিল? আপনি $8 বিলিয়ন আপনি আরএমজি এক্সপোর্ট করেন আমেরিকান বাজারে। $8 বিলিয়ন আমাদের মোটা দাগে আপনার যে টোটাল যে আরএমজি এক্সপোর্টের প্রায় 3 ভাগের 1 ভাগের সমান, আপনি প্রায় 30% উপরে ধরেন। আপনার যখন আপনার 37% যে ট্যারিফের মাধ্যমে আপনার পুরো বাজারটা হাতছাড়া হয়ে যাচ্ছিল,
তখন এখানকার যে ব্যবসায়ীরা, আজকে দুর্ভাগ্যজনকভাবে ব্যবসায়ীরা কথা বলছেন না। ব্যবসায়ীরা যখন সুবিধা প্রয়োজন হয় তখন তারা সরকারকে চাপ দিয়ে যে কোনোভাবে সুবিধা নিয়ে নেয়, কিন্তু যখন মনে হয় দায় নিতে হয় তখন কিন্তু তারা পাশে দাঁড়ায় না। কারণ আপনি যদি দেখেন বাণিজ্য উপদেষ্টা, তৎকালীন আপনার নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, তারা যখন আমেরিকায় ভিজিট করেছিল এই চুক্তির পরপর, মানে ওই ট্রাম্প ট্যারিফের পরপর, তখন কিন্তু বাংলাদেশের এক দল ব্যবসায়ী কিন্তু তাদের সাথে সেখানে গিয়েছিল। তারাই কিন্তু সেখানে গিয়ে সেখানকার কটন আমদানি করবে, সেখানকার ভুট্টা আমদানি করবে, সেখানকার মানে গভর্নমেন্টের বাইরে যে চুক্তিগুলো, যেমন বোয়িং গভর্নমেন্ট কিনবে, কিন্তু ভুট্টা তো গভর্নমেন্ট কিনবে না, কটন তো গভর্নমেন্ট কিনবে না, কিংবা আমেরিকার অন্যান্য পণ্য তো গভর্নমেন্ট কিনবে না। তারা কিন্তু আমেরিকাকে আশ্বাস দিয়েছে ট্রেড বিলিয়ন, মানে এখানে গ্যাপ ছিল কত, আমরা $2 বিলিয়ন আমেরিকা থেকে ইম্পোর্ট করি, আর আমেরিকা আমাদের কাছ থেকে ইম্পোর্ট করে $8 বিলিয়ন। তার মানে আমেরিকা মনে করছে যে এখানে $6 বিলিয়ন একটা ট্রেড গ্যাপ আছে। সো বাংলাদেশ, তুমি যেই পণ্যটা চায়না থেকে কিনছো, ইন্ডিয়া থেকে কিনছো, ভিয়েতনাম থেকে কিনছো, এই পণ্যটা তুমি আমার কাছ থেকে কিনবে। এখানে আবার আরেকটা দিক আছে, যদি আপনি আমেরিকা থেকে কটন কিনেন, যে আমি আমেরিকার তুলা কিনবো, এই তুলা কিনে এই বাংলাদেশে আমি স্পিনিং মিলে আমি কাপড় বানাবো, বানায় সেরা এখানে কাপড় কাটাচলা করে আমেরিকার যে আপনার অর্ডার আছে সেই অর্ডারটা নিয়ে আমেরিকায় এক্সপোর্ট করব, তাহলে কিন্তু আমার ট্যারিফ কত %? 0। মানে আমি বিনা শুল্কে আমেরিকার বাজারে প্রবেশ করতে পারি। আপনাদের যে পারসেপশন ওই জায়গা থেকে আবার একটু ডিফারেন্ট ভাবে আসলে মানুষজন বলছেন, যেমন না মানুষজন না, আমি অর্থনীতির স্টুডেন্ট, আমি বলি অনেক অর্থনীতিবিদ, সেটা হলো যে প্রথমত এই চুক্তি আমি ক্রিটিক্যালি দেখছি, চুক্তির সার্বভৌমত্বর জায়গা, আপনি কার সাথে বাণিজ্য করতে পারবো না, সেই জায়গাটা ডেফিনেটলি আমি কথা বলবো। বাট আপনাকে বুঝতে হবে, আমার $8 বিলিয়ন এক্সপোর্ট মার্কেট যখন ক্ষতিগ্রস্ত হচ্ছিল, ওই সময় যদি অন্তর্বর্তীকালীন সরকার তার ট্রেড এনভয় আমেরিকা না পাঠাতো, তাহলে বরং আজকে আপনি যেমন হামের জন্য বলছেন না, যদিও 2025 সালে 24 সালের তুলনায় 6 গুণ বেশি হামের টিকা কেনা হয়েছে, এটা আজকে রিপোর্টগুলোতে আসছে, কিন্তু হামের জন্য বলছেন না যে ম্যানেজ করতে পারে নাই। যদি আপনি তখন মনে করতো যারা নির্বাচিত সরকার এসে চুক্তি করবে, আমরা কিছু করবো না, তখন কিন্তু আমরা সে অন্তর্বর্তীকালীন সরকারকেই বারবার দায়গ্রস্ত করতাম। কিসের ভিত্তিতে? তুমি তো আমার এক্সপোর্ট মার্কেট ধ্বংস করে দিয়েছো, তুমি আমার আরএমজি মার্কেট ধ্বংস করে দিয়েছো। তো আমার জায়গাটা হলো যে এখানে পাপি আপা সরকার চালাচ্ছে, আমি বিরোধী দলে আছি, আমাদের মধ্যে অনেক জায়গায় ব্যবধান আছে, কে চুক্তি করলো না করলো এটা বিষয় না। বিষয়টা হলো যে এখন আমার হাতে কি আছে, আমি এই চুক্তিটা নিয়ে এগিয়ে যেতে পারি কিনা, এবং আমি রিভাইজ করার অপশন আছে কিনা। ইয়েস, রিভাইজ করার অপশন আছে। আমাদের এখন আলোচনা করা উচিত আমি কি রাখবো, কি ফেলে দিব, কে করেছে। এই আলাপ আলোচনার মধ্যে বাংলাদেশের, আমি আরেকটা লাস্টলি যেটা বলি যে আমি এসে শুনবো, লাস্ট পয়েন্টটাই, এজ এ কান্ট্রি আমরা সবসময় আক্ষেপ করি যে ভারত কিন্তু জাতীয় স্বার্থে এক হয়ে যায়, দল বিদল সব জায়গায়, পাকিস্তান এক হয়ে যায় যখন যুদ্ধ হয়, কিংবা বিশ্বের সব বড় বড় দেশ জাতীয় স্বার্থে এক হয়ে যায়, কিন্তু বাংলাদেশ সবসময় জাতীয় স্বার্থের বেলায় বিএনপি এক পক্ষ বলতো, আওয়ামী লীগ এক পক্ষ বলতো। এখন বাংলাদেশের একটা সময় এসেছে জাতীয় স্বার্থ সরকারি দল বিরোধী দল সবাই মিলে প্রোটেক্ট করার। এই জায়গায় যারা দীর্ঘদিন বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছিল, জিম্মি করে দিয়েছিল, তাদের বিভিন্ন অ্যাসেট বিভিন্নভাবে আমাদেরকে যে ইন্টারভেন করে একটা বিরোধ তৈরি করার চেষ্টা করছে, আমি মনে করি যে এইটার ব্যাপারে আমাদের এবং সরকারকে সতর্ক থাকা উচিত। জি, এই ব্যাপারে পাপিয়াপার কাছ থেকে উত্তর নেব, তবে একটা বিরতি নিয়ে আসছি। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায় অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপি। আমরা দেখছিলাম যে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন চুক্তি করার মতন দেশ খুঁজে পাওয়া কঠিন, এবং দেখা গেছে এরকম অনেক আলোচনাই আছে যে নির্বাচনের আগে এরকম একটা বিতর্কিত চুক্তির স্বাক্ষরের উদ্দেশ্য কি। যদিও আমাদের আলোচক আলাউদ্দিন মোহাম্মদ তার জায়গা থেকে বললেন পারসেপশনগুলো। আপনার কাছে কি মনে হচ্ছে, মানে সরকার এটা নিয়ে কি ভাবছে, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হলো সেটা নিয়ে ভবিষ্যতে আসলে তারা কি করবে, এটি কি লাভজনক হলো নাকি ক্ষতিকর হলো? কারণ অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যেমন বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ তিনি বলছেন যে এই চুক্তিটা হচ্ছে দাসত্বের চুক্তি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই বাণিজ্য চুক্তিটা কি বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে কিনা? তার আগে আমি একটু কথা বলিনি আপা। আলাউদ্দিন মোহাম্মদ যেটা বললেন যে হচ্ছে সজীব ভুঁইয়া উপদেষ্টা থেকে পদত্যাগ করার পর, মানে ভোটের 3 দিন আগে হচ্ছে এই চুক্তিটাতে স্বাক্ষর হয়েছে। তো সজীব ভুঁইয়া তো যাই পদত্যাগ করছে, আর আমরা তো উপদেষ্টার ভিতরে ছিলাম না, অতএব তার উপদেষ্টা হিসেবে থাকা অবস্থায় তার কিছুটা নলেজে, যে কিচেন ক্যাবিনেটের সদস্য না এটা বলতেছে, কিন্তু কোনো না কোনোভাবে সচিবালয়ের বারান্দায় তো যেহেতু তার অফিস, যাতায়াত, ওঠা বসা সমস্ত কিছু, তার যতটুকু জানার সুযোগ ছিল, বিএনপি সেই সুযোগটাও ছিল না। কারণ বিএনপির দলের এমন কোনো উপদেষ্টা আমরা ওখানে নিয়োগও দিইনি যাকে পদত্যাগ করায় ভোট করাবো কি দলের কাউকে, সেরকম আমরা এগুলা প্রস্তাবনার মধ্যেও নাই, নিয়োগের মধ্যেও নাই। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা ফরিদা আক্তার উনি যেটা বলছেন, ওনার হাজব্যান্ড বলছেন আর একটা কথা। তো ফরিদা আপার প্রথম কথা হচ্ছে ফরহাদ মাজার সাহেবের সাথে বসা দুজনকে বুঝানো, দুজনকে বুঝিয়ে তারপরে কে কাকে বোঝাতে পারছে আর পারছে না, তারপরে দেশবাসীকে এসে সবক দিতে হবে।
স্ত্রী মাইক্রোফোন নিয়ে দাঁড়ায় যাচ্ছে, হাজব্যান্ড আরেক জায়গায় মাইক্রোফোন নিয়ে দাঁড়ায় যাচ্ছেন, দুজনের ভিতর ভিন্ন মত। এইরকম ভিন্ন মত শুধু জাতিকে বিভক্ত করার দায়িত্ব এই সমস্ত এলিট পার্সনদের, কলামিস্টদের, বাংলাদেশের সুশীল সমাজকে তো দেওয়া হয় নাই। যে শুধু বিভক্তির বিষ যুগের পর যুগ ওনারা যতদিন বাঁচবেন ছড়ায় যাবেন, আর এই বিষগুলো নিঃসরণ হবে না কখনোই, শুধু পুষ হবে, আর বিষাক্ত হবে রাষ্ট্র, বিষাক্ত হবে জনগণ, ক্ষতিগ্রস্ত হবে মানুষ। এটা কিন্তু নাগরিক হিসেবে এটা আমার প্রত্যাশা না। আর এখানে আরেকটা কথা বললো আলাউদ্দিন মোহাম্মদ, যে এইটা বিএনপি মনে করলে তো স্বাক্ষর নাও করতে পারে। এখন এইটা হচ্ছে কি, বাংলাদেশের সবসময় দোষারোপের রাজনীতিটা চলছে। বিএনপি জানতো, জামাত জোট জানতো না, বিএনপি জানতো, এটা একটা দোষারোপের রাজনীতি। আর যে কোনো রাষ্ট্রের সাথে যখন রাষ্ট্রের পূর্ববর্তী সরকার কোনো চুক্তি করে, স্বাভাবিক কারণে পরবর্তী সরকার এসে এই চুক্তি বাতিল করার যদি বিধানও থেকে থাকে, তো বাতিল করার আগে তো 50 বার তাকে ভাবতে হবে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমি দেখছি বাতিলটা হয় না, কারণ রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের সম্পর্কটাই বন্ধুত্বপূর্ণ, শত্রুতামূলক নয়। স্বাভাবিক কারণে রাষ্ট্রের ইউনূস সরকার এমন একটি সরকার যে সর্বস্তরের জনগণের সমর্থন নিয়ে ওলি আউলিয়া মতো তারা বসছে, এবং তাকে 10 বছর 20 বছর থেকে যাক, বাংলাদেশের জীবদ্দশায় ইসলামিক অনেক বক্তারা তাদের বক্তৃতা কিন্তু এরকমভাবে বর্ণনা করছে। তো সেই হিসেবে ডক্টর ইউনূসের চুক্তি, ডক্টর ইউনূস সাহেব করে গেছেন 3 দিন আগে, তো 3 দিন আগে সবাই সবার ইলেকশনের আগে নির্বাচন নিয়ে ব্যস্ত এবং ত্রাহি ত্রাহি অবস্থা। তো সেই পরিস্থিতিতে চুক্তি, তো এইখানে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসছি, অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী সরকার আমরা, সেই জন্য সব কিছু আমাদের ঘরে দোষ চাপাই দিলেও হবে না যে আমরা বাতিলও করতে পারি, এটাও করতে পারি, এটা না। আমাদেরকে ভাবতে হবে যে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন অদ্যাবধিকাল পর্যন্ত চলেছে, এবং পাকিস্তান মুক্তিযুদ্ধের পরের থেকে এই ভারতীয় আগ্রাসন, হাসিনা অনেক চুক্তি করছে, হাসিনা ছাড়া তার ক্যাবিনেটের অনেকেই জানতো না, সে শুধু একা জানতো। আবার যেহেতু তাকে স্বাক্ষর টাক্ষর দিতে হতো, তার সাথে ভারত সরকার হতো, জানতো, এরা কেউ বলতেই পারবো। এবং আমরা মেম্বার অফ পার্লামেন্টেও ওই চুক্তি সম্পর্কে অনেক বলছি, কিন্তু আমাদের কাছে কিছুই নাই। বাংলাদেশই এমন একটা রাষ্ট্র যেরকম লুকায় ছাপায় অন্ধকারে মন মতো চুক্তি করাও যায়, সেটা আবার মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বাতিলও হয় না। জি, অনেক অনেক ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। আপনার কাছে আসি তাহলে, এখন বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে পারস্পরিক বাণিজ্য চুক্তিটা হলো, সেটা নিয়ে কিভাবে এগোলে এনসিপির মনে হচ্ছে যে বাংলাদেশের জন্যই ভালো হবে? না, এখানে একটা বিষয়, আমি ইলেকশন ঈদ চলে আসছে, আমি এমন কোনো অবস্থা সৃষ্টি করতে চাই না যে আমি ঈদের বন্ধে মনে হবে যে এই কথাটা এভাবে না বললে হতো। কিন্তু আপু যেভাবে বললেন যে আসিফ মাহমুদ ছিল, বিএনপি কেউ ছিল না, আমি মানলাম বিএনপি